এই ক্ষেত্রে একটা নর্মেটিভ আমরা যে ভ্যালু বলি, আইন কানুন সংবিধান, এগুলো হয়তো তাদের দৃষ্টিভঙ্গি ছিল লাইক যে কনস্টিটিউশনও আছে, আবার অভ্যুত্থান পরবর্তী চার্টারও একটা হবে। হয়তো যারা লিডার্স, পলিটিক্যাল লিডার্স বা স্টুডেন্ট লিডার্স, যারাই অভ্যুত্থান করেছে, এটার পেছনে যারা সংগ্রাম করেছে, যাদের এনার্জি আছে, টাইম আছে, চিন্তা আছে, তারা হয়তো ধরে নিয়েছে যে আপাতত একটা কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন না থাকলেও কনস্টিটিউশনাল কনভেনশন আছে, কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন যেহেতু সাসপেন্ডেড হয়নি, এটা বাতিল হয়নি, বিলুপ্ত হয়নি, কনস্টিটিউশন ওয়াজ দেয়ার, স্টিল কনস্টিটিউশন এখনও আছে, কনস্টিটিউশনের অধীনেই এখনও সুপ্রিম কোর্ট চলছে, এবং কনস্টিটিউশনের যে শপথের যে টেমপ্লেট, সেটি রিড আউট করা হয়েছে। তো কনস্টিটিউশন যেহেতু তারা অ্যাবলিশ করেননি, ধরে নিতে হয় যে কনস্টিটিউশনের বাইরে, লাইক আপনি দেখবেন যে 90-এর গণ অভ্যুত্থানের পরে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ, উনি তো চিফ জাস্টিস থেকে গিয়ে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের উনি চিফ হয়েছেন, দেন হি কেম ব্যাক টু দ্য সুপ্রিম কোর্ট। তখন কিন্তু এটা কনস্টিটিউশনের অধীনে হয়নি, তখনও কনসেনসাস হয়েছিল, পলিটিক্যাল কনসেনসাস, রাজনৈতিক দলগুলোর যে ঐকমত্য, ওইটার একটা, ওইটাকে একটা স্ট্যান্ডার্ড ধরে, ওইটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি ফর দ্য টাইম বিং, তার আলোকে ওটাকে একটা ইয়ার্ডস্টিক ধরে সেগুলোকে আবার রেট্রোস্পেক্টিভলি বৈধতা দিয়ে ওইটাকে একটা কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্কের মধ্যে আনা হয়েছে। তো এটাও হয়তো যারা আছেন, যারা এখানে নেতৃত্ব দিয়েছেন, সরকার পরিচালনা করছেন, তারা হয়তো এদিকেই যাবে বলে আমার মনে হচ্ছে, যেহেতু প্রভিশনাল কনস্টিটিউশন হওয়া দরকার ছিল, হয়নি। এখন ওই যে 90 যে অভ্যুত্থান হয়েছিল, সেই আলোকেই আমাদের পোস্ট ফ্যাক্টাম, মানে ঘটনার পরে আপনার আইনি কাঠামোটা ঠিক করে ভূতাপেক্ষভাবে সেটিকে রেটিফাই করে নিতে হবে। আর এখানে যে আমরা বললাম আইন, পাবলিক ওপিনিয়নটাই আইন। এখানে যেহেতু এই অভ্যুত্থানটা হঠাৎ করে হয়েছে, এটা আন্দোলনের ফলে একটা রেজাল্ট অল অফ এ সাডেন হয়েছে, তো ওই সময় সুপ্রিম কোর্টও একটা ওপিনিয়ন দিয়েছে, আর্টিকেল 106 অ্যাডভাইজারি ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট, এটা প্রেসিডেন্ট নিয়েছেন, যে ওই যে সংকট, ক্রাইসিসের সময় যেন পাবলিক ইম্পর্টেন্স যেটাতে আছে, পাবলিক সিকিউরিটি, পাবলিক ইম্পর্টেন্স, কনস্টিটিউশনাল যে একটা চ্যালেঞ্জ ডিল করার জন্য সুপ্রিম কোর্টের ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্ট ওপিনিয়ন একটা নিয়েছে, আমরাও দেখলাম। তো এটা একটা লিগ্যাল ভ্যালিডিটি ওটাও আছে। আর আরেকটা বলি যে প্রত্যেকটা মৌলিক ডিসিশন আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো এবং স্টুডেন্ট যারা মুভমেন্টে নেতৃত্ব দিয়েছে, সমন্বয়কারী, তাদের ওপিনিয়ন নিয়ে পলিসি ডিসিশনগুলো নেওয়া হচ্ছে সোফার। তো এটার এক ধরনের একটা লেজিটিমেসি আছে, ইট গিভস লেজিটিমেসি টু দ্য গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট। তো এটাই মোটামুটি একটা লেজিটিমেসি আর্ন করে আর কি। যারা পলিটিক্যাল ফিলোসফার, তাদের দৃষ্টিভঙ্গি একরকম আছে, আর যারা ধরেন কনস্টিটিউশনালিজমে বিশ্বাসী, তো যারা ধরেন পিওর কনস্টিটিউশনালিজমের বিশ্বাসী, তারা বলবে দিস ইজ অল আনকনস্টিটিউশনাল। কিন্তু এটা তো কনস্টিটিউশনের অধীনে রেজিম চেঞ্জ হয়নি, এটা একটা অভ্যুত্থান হয়েছে। তো এখানের মূল যে ক্যাটালিস্ট, সেটা হলো পাবলিক ওপিনিয়ন, পাবলিক মুভমেন্ট। সমস্ত মানুষজন রাস্তায় এসেছে এবং তাদের যে মেজরিটি পাবলিক উইল, সেটাই হলো লিগ্যাল বেসিস। মেজরিটি পাবলিক উইল, আমরা 100% আমি হয়তো বলতে পারবো না, মেজরিটি এবং ওভারওয়েলমিং মেজরিটি পাবলিক ওপিনিয়ন এখানে রিফ্লেক্টেড হয়েছে এই
অভ্যুত্থানের মধ্যে, দ্যাট গিভস আ ভ্যালিডিটি, লেজিটিমেসি টু দ্য এই যে সিচুয়েশন। তো এটাও পলিটিক্যাল সায়েন্সের অন্যতম একটা পার্ট, যে রিসেন্টলি অনেক পলিটিক্যাল সায়েন্টিস্ট এগুলো বই হলো অন রেভলিউশন, একটা বই আছে অন রেভলিউশন, রেভলিউশনারি থিওরিগুলো তো এইভাবেই ডেভেলপ করে। এই যে এরকম না যে সমস্ত দেশে একই রকমের কনটেক্সট থাকবে, যেখানে যে কনটেক্সট সেখানে ওই দেশের সিচুয়েশন, তারপরে নেচার অফ রেভলিউশন বা তার আলোকেই সেটা আপনার এক্সামিন করতে হবে। এখানে একটা ডিকটেটরের পতন হয়েছে, তো ওই সার্কামস্ট্যান্স বা ওই এক্সট্রিম নেসেসিটির জায়গায় ইমিডিয়েটলি একটা কনস্টিটিউশন অ্যাডপ্ট করা সম্ভব ছিল না। এটা আমরা নেসেসিটি যদি বলি, নেসেসিটি নোজ নো ল বলে, ডকট্রিন অফ নেসেসিটি। নেসেসিটির জায়গা থেকে যে ইনস্ট্রুমেন্ট আছে, একটা শপথের পাঠ তারা নিয়েছেন। তো বললেন সংবিধান রক্ষা করব, আইন অনুযায়ী দায়িত্ব পালন করব। তো সংবিধান রক্ষা করব, সংবিধান যেহেতু তখনও এখনও এক্সিস্ট করে, সংবিধান রক্ষা করাটা তাদের দায়িত্ব। আর আইন তো যেটা হলো পাবলিক ওপিনিয়ন, পাবলিক সাপোর্ট, এটা। তো এই কনস্টিটিউশন যদি আবার বিলুপ্ত হয়, নতুন কনস্টিটিউশন আসে, তো সেখানে তাদের আবার নতুন করে আবার শপথ নিতে হবে টু প্রোটেক্ট, সেফগার্ড দ্যাট কনস্টিটিউশন। এটা হতে পারে। আর এই কনস্টিটিউশন যদি অ্যামেন্ডমেন্ট করতে হয়, তাহলে কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক স্কিম আছে সেখানে এসেই অ্যামেন্ডমেন্ট করতে হবে। তার জন্য একটা পার্লামেন্টারি ফ্রেমওয়ার্ক লাগবে। তো সেটা তাদের কাজ করতে হবে, এবং যারা কনস্টিটিউশনাল এক্সপার্ট, পলিটিক্যাল সায়েন্টিস্ট, তাদের সমন্বয়ে এই কাজগুলো করতে হবে। এবং ইমিডিয়েটলি এই কাজে ইন্টারিম গভর্নমেন্টের সময় দেওয়া উচিত। না হলে এই ব্যাপারে বেশ কিছু প্রশ্ন এসেছে, সামনেও আসবে, তো এগুলোকে ইফেক্টিভলি ডিল করতে হবে। 7 যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, যে শক্তি প্রদর্শন করে এই সংবিধান রদ রহিত করা বা বিলুপ্ত করা যাবে না। নাম্বার 2 হলো যে কতগুলো বেসিক স্ট্রাকচার সংবিধানের, সেগুলো অ্যামেন্ড করা যাবে না। তো এখন বলে সংবিধানের যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আর একটা হলো অ্যামেন্ডিং পাওয়ার। তো অ্যামেন্ডিং পাওয়ার তারা বলল পার্লামেন্টের মাধ্যমে এটা সংশোধন করা যাবে না, বলো আনটাচেবল। হ্যাঁ, তো পার্লামেন্টের মাধ্যমে কনস্টিটিউশনের সংশোধন এখানে আনা যাবে না। কিন্তু এই সংবিধান যদি পুরোপুরি রদ করা হয়, যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্ট যদি পাবলিক ওপিনিয়ন বা পাবলিক উইলের উপরে ভিত্তি করে আছে, এই ইন্টারিম গভর্নমেন্ট চাইলে কনস্টিটিউশন পুরাটাই রদ করে নতুন কনস্টিটিউশন অ্যাডপ্ট করতে পারবে, তাদের একটা লেজিটিমেসি আছে। আর যেটা হলো এই কনস্টিটিউশন তারা ডিফেন্ড করবে, তারা শপথ নিয়েছে, ওটা হলো ডকট্রিন অফ নেসেসিটি ফর দ্য টাইম বিং। তারা এই শপথ করেছে যে কনস্টিটিউশনের যে স্কিম, ফান্ডামেন্টাল রাইটস এবং অন্যান্য পিপলস রাইট, সভারেইনটি এটসেট্রা, রিপাবলিকান ক্যারেক্টার। তো দেখেন যে 2018 ইলেকশন, ওখানে কোনো ইলেকশন হয়নি। 2024 ইলেকশন, এটাও আসলে কোনো ইলেকশন বলা যায় না। মূলত ওই যে 13 অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা বাতিলের অন্যতম কারণ হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ নট ইলেক্টেড গভর্নমেন্ট, ইজ নট রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। এবং সুপ্রিম কোর্ট বলেছিলেন যে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার যেটা, এটা হলো ওয়ান অফ দ্য বেসিক স্ট্রাকচার।
নির্বাচিত মানুষের দ্বারা রাষ্ট্র শাসিত হবে। তো সেখানে দেখেন বিগত 14, 18, 24 তিনটে ইলেকশনেই কিন্তু ইট ওয়াজ নট ইফেক্টিভ, মিনিংফুল, পার্টিসিপেটরি ইলেকশন। তাহলে রাষ্ট্র শাসন হয়েছে আমাদের এখানে। তো আমাদের এখানে এখন যে চেঞ্জটা হয়েছে, এখানে বরং তার চেয়ে পাবলিক সাপোর্ট আরও বেশি। পাবলিক সাপোর্ট, পাবলিক উইল এখানে আরও বেশি রিফ্লেকশন হয়েছে। সুতরাং আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে রায় বলে বেসিক স্ট্রাকচার, সেটা চেঞ্জ করা যায় না। তো বেসিক স্ট্রাকচার তো অ্যাসল্টেড হয়েছে ওভার দ্য ইয়ার্স। ডেমোক্রেসি প্যারালাইজড, রুল অফ ল প্যারালাইজড, কনস্টিটিউশনের যে স্কিম এবং আইডিয়ালস, ফিলসফি, আদর্শবাদ, সেগুলো আমরা গত রেজিমে আমরা এগুলো অনুপস্থিত দেখতে পেয়েছি। ডিসপাইট দ্যাট একটা সরকার ছিল, লম্বা পিরিয়ডে ছিল। তো এখন যেটা আমরা দেখতে পাই যে ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই শর্ট টার্মের জন্য হয়, সংক্ষিপ্ত সময়ের জন্য হয়। তো এই সংক্ষিপ্ত সময়ে সংবিধান নতুন করে রচনা করা আসলেই ডিফিকাল্ট। যদি তারা দীর্ঘ সময় থাকে এবং পলিটিক্যাল পার্টিগুলো সেই ম্যান্ডেট দেয়, জনগণ ম্যান্ডেট দেয়, দীর্ঘ সময় থাকে, তাহলে একটা কনস্টিটিউশন তারা অ্যাডপ্ট করে আগের কনস্টিটিউশন বিলুপ্ত করতে পারে। কনস্টিটিউশন অ্যামেন্ড করা যাবে না, পুরোপুরি আপনার বিলুপ্ত করা যাবে। কনস্টিটিউশনের যে 7 খতে যে চ্যাপ্টারগুলোর কথা, যে অনুচ্ছেদগুলোর কথা বলা হয়েছে, সেই অনুচ্ছেদগুলো কোনোভাবে সংশোধন করা যাবে না। সেটা হলো অ্যামেন্ডিং পাওয়ার অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের যে সংশোধনের যে শক্তি, ক্ষমতা, এখতিয়ার, সেটা প্রয়োগ করে ওই অনুচ্ছেদগুলো কখনো রহিত করা যাবে না। কনস্টিটিউশন পুরাটাই যদি আমরা বিলুপ্ত করে নতুন কনস্টিটিউশন অ্যাডপ্ট করি, তাহলে তো আর ওই প্রভিশনগুলো অ্যামেন্ডিং বা অ্যামেন্ডিং পাওয়ার আর কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই দুটার মধ্যে যে এখানে যে বাধা, সেই বাধা আর আসছে না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ইন্টারিম গভর্নমেন্টকে তারা দ্রুত তাদের এটা পরিষ্কার করতে হবে তারা কি চায়। এই কনস্টিটিউশনের অধীনে আপনি গভর্ন হতে চান, নাকি নতুন কনস্টিটিউশন আপনি অ্যাডপ্ট করবেন, সেটা সময় সাপেক্ষ। সবচেয়ে কম সময় লেগেছিল হল্যান্ডের সংবিধানের রচনার জন্য, আর সবচেয়ে বেশি সময় লেগেছে ভারতের সংবিধান, যেটা 2 বছরের বেশি সময় লেগেছে। যে ডক্টর বাবা আম্বেদকর, উনি সংবিধানের রচয়িতা। আমাদের কনস্টিটিউশন নতুন করে রচনা করতে হলে সেখানে আমাদের যে 53 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স, তারপরে বর্তমানের যে পলিটিক্যাল কালচার, আমাদের ব্যর্থতা, আমাদের ডেমোক্রেসি কেন বারবার ফেল করে, আমাদের ইলেকশন সিস্টেম কেন ফেল করে, আমাদের এখানে কেন মনার্কি, ডিকটেটোরিয়াল, অলিগার্কি এগুলো কেন জন্ম হয়, এখানে কেন রুল অফ ল বা কনস্টিটিউশনালিজম কেন ফাংশন করে না, সেগুলো স্টাডি করে কমিশন করে সংবিধানটা রচনা করতে হবে। সময় সাপেক্ষ। প্রভিশনাল কনস্টিটিউশন করতে হতো, সেটা আমরা আবারও বলি, প্রভিশনাল কনস্টিটিউশন করে 3-4 পেজেস। ইন্টারিম গভর্নমেন্ট আর একটু স্ট্রাকচার্ড এখন 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 আছে সেটা আনরিটেন, সেটাও আনরিটেন। এটাও পলিটিক্যাল হিস্ট্রিতে বা আমাদের বিভিন্ন কন্টিনেন্টে আমরা দেখতে পাই। তো আলটিমেটলি যেটা হলো যে জনগণের যে সভরেন্টি, পলিটিক্যাল সভরেন্টি, সেটা আপনাকে ভ্যালিডিটি দিয়েছে। আপনি এখন চাইলে এটা কনস্টিটিউশন পুরাটাই বিলুপ্ত করতে পারেন, নিউ কনস্টিটিউশন নিতে পারেন,